নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিএলএস হসপিটাল, কলকাতা। মেটাস্টেটিক লাং ক্যান্সার একটা ভয়াবহ রোগের নাম। এই রোগে যেই পেশেন্টের যখন ডায়াগনোসিস হয় লাং ক্যান্সারের, তখন প্রথমেই তারা একটা ভয় পান যে পেশেন্ট বুঝিবা বেশি দিন বাঁচবে না। এই লাং ক্যান্সারের যে উপসর্গগুলো সেগুলো খুবই ভয়ঙ্কর হয়। বুকে ব্যথা, কাশির সাথে রক্ত আসা, শ্বাসকষ্ট যেটা অনেক বেশি হয়ে যেতে পারে, অনেক সময় দমটা আটকে আসে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এর লাং ক্যান্সারের চিকিৎসা করব? কেমোথেরাপি দিয়ে অনেক সময় স্টেজ 4 লাং ক্যান্সারের চিকিৎসা করা হয়, কিন্তু দুঃখের বিষয় যে কেমোথেরাপির দিয়ে যখন আমরা লাং ক্যান্সারের চিকিৎসা করি তখন তার পেশেন্টের আয়ু খুব একটা বেশি বাড়াতে পারি না। সাধারণত যদি স্টেজ 4 লাং ক্যান্সার আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে পেশেন্টদের আয়ু 2 থেকে 3 মাস এইরকম থাকে। যদি আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করি, আগেকার দিনে আমরা বলা হতো যে 6 মাস থেকে 1 বছর পেশেন্টের আয়ু কেমোথেরাপি দিয়ে। কিন্তু আধুনিক কালে আমাদের হাতে এমন বিভিন্ন ওষুধ চলে এসেছে যার ফলে কিন্তু স্টেজ 4 মেটাস্ট্যাটিক লাং ক্যান্সার পেশেন্টদের আয়ুও আমরা অনেকাংশে বাড়িয়ে তুলতে পারি। তো প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে যে এই লাং ক্যান্সার তো একটা শব্দ, কিন্তু এই লাং ক্যান্সার মানে কি একটাই রোগ? আগে না, লাং ক্যান্সার কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে এবং সবার প্রথমে এটা আমাদের জন্য জানা ভীষণ প্রয়োজন যে কী ধরনের লাং ক্যান্সারের সাথে আমরা ডিল করছি। লাং ক্যান্সার মূলত দুভাগে বিভক্ত। এক হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার, আরেকটি হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার। স্মল সেল লাং ক্যান্সার সাধারণত 100 জনের মধ্যে 15 জন রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, 100 জন যদি লাং ক্যান্সার রোগী হন, আর বাকি 85% হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার। আর নন স্মল সেল লাং ক্যান্সার আবার দুভাগে বিভক্ত। এক হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা আর দুই হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই স্মল সেল লাং ক্যান্সারটা নিয়ে যদি আমরা আগে বলি, তাহলে এখানে কিন্তু এইগুলি এক্সক্লুসিভলি স্মোকারদের মধ্যে হয়, অর্থাৎ স্মোকিং হচ্ছে স্মল সেল লাং ক্যান্সারের মূল কারণ। এই স্মোকিং হওয়ার ফলে আমরা কোনো স্পেসিফিক জিন মিউটেশন টার্গেট আমরা খুঁজে পাই না, এবং তার ফলে আমাদেরকে কেমোথেরাপি দিয়েই এই স্মল সেল কার্সিনোমা লাংয়ের ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই স্মল সেল কার্সিনোমা লাংয়ের সেন্সিটিভিটি কেমোথেরাপির প্রতি ভয়ঙ্কর, অর্থাৎ কেমো দিলে এই জিনিসটা অত্যন্ত ভালোভাবে রেসপন্স করে, অলমোস্ট গলে যায়, ডিসঅ্যাপিয়ার করে যায়, অদৃশ্য হয়ে যায়। কিন্তু স্মল সেল লাং ক্যান্সার কিন্তু ফিরেও আসে, এবং এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে যখনই কোনো স্মল সেল লাং ক্যান্সার ডায়াগনোসিস হয় প্রথমেই আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করি, কিন্তু তার সাথে আমরা ইমিউনোথেরাপি অ্যাড করে দিই, যার ফলে কেমোথেরাপি দিলে এই যে রোগটা আছে সেটা অনেকটা ছোট হয়ে যাবে, আর ইমিউনোথেরাপি দিলে রোগীর আয়ু বহু বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা একটা তৈরি হবে। আমরা জানি যে ইমিউনোথেরাপি দিলে মোটামুটিভাবে একটা 30-40% পেশেন্টরা বহুদিন ভালো থাকেন যাদের মধ্যে রেসপন্স হয়। সেই কারণে স্মল সেল লাং ক্যান্সারে কেমোথেরাপি এবং তার সাথে ইমিউনোথেরাপি এই কম্বিনেশন দিতে হবে। ইমিউনোথেরাপির মধ্যে দু ধরনের ইমিউনোথেরাপি আমরা ইউজ করি। দুটি হচ্ছে PD-L1 ইনহিবিটর, একটি হচ্ছে অ্যাটেজোলিজুম্যাব আর একটি হচ্ছে ডুরভ্যালুম্যাব। এরপরে আমরা আসি স্মল সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে। স্মল সেল লাং ক্যান্সারের মধ্যে আমরা যেটা বললাম, প্রথমে অ্যাডেনোকার্সিনোমা আর একটি হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমাও কিন্তু আবার মূলত স্মোকিংয়ের জন্যই হয়। স্মোকারদের মধ্যেই স্কোয়ামাস সেল কার্সিনোমাটা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, এবং সেই কারণে স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রেও কিন্তু আমরা সাধারণত কেমোথেরাপি এবং তার সাথে ইমিউনোথেরাপি ইউজ করে থাকি। তবে এখানে যখন আমরা কোনো পেশেন্টের স্কোয়ামাস সেল কার্সিনোমা পাই তখন আমরা PD-L1 বলে একটা টেস্ট করে নিই, করে দেখে নিই যে ওই ইমিউনোথেরাপিতে এই স্কোয়ামাস সেল কার্সিনোমা কতটা ভালোভাবে কাজ করবে। কিন্তু মনে রাখতে হবে যে লো PD-L1 অর্থাৎ PD-L1 স্কোরটা যদি কমও হয় তাহলেও কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আমরা ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। অ্যাডেনোকার্সিনোমা আবার বিভিন্ন ভাগে বিভক্ত। এই অ্যাডেনোকার্সিনোমা অনেক সময় যদি নন স্মোকারদের মধ্যে হয় তখন আমরা এই অ্যাডেনোকার্সিনোমার বিভিন্ন টার্গেট খোঁজার চেষ্টা করি। আমরা এক ধরনের টেস্ট আছে যেটাকে বলা হয় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং অথবা NGS। এই NGS-এ আমরা কি করি, ওই যে ক্যান্সারের যে জিনটা রয়েছে বা ডিএনএটা রয়েছে সেটাকে ফেলে আমরা পরীক্ষা করে দেখি
যে কোনো বিশেষ মিউটেশনের কারণে এই ক্যান্সারটা হচ্ছে কিনা। সব থেকে কমন যেই মিউটেশনগুলো আমরা পাই তার মধ্যে আছে ইজিএফআর, অ্যালক, রস, র্যাফ, মেক ইত্যাদি। এই বিভিন্ন ধরনের যে মিউটেশনগুলো রয়েছে সেই মিউটেশনগুলোর মধ্যে যদি কোনো একটা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সেইটাকে টার্গেট করে অত্যন্ত ভালো রেসপন্স পাওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, ইজিএফআর মিউটেশন, এই ইজিএফআর মিউটেশনের বিরুদ্ধে আমরা যদি ওসিমার্টিনিব নামক ওষুধটি দিতে পারি তাহলে পেশেন্ট সাধারণত 4 বছরের মতো বাঁচতে পারেন, এবং এটার মানে হচ্ছে মিডিয়ান সার্ভাইভাল অলমোস্ট 4 ইয়ার্স। অর্থাৎ 100 জনকে যদি আমরা ওষুধটা দিই তাহলে 50 জন এই 4 বছরের সময়টাকেও কিন্তু পেরিয়ে যাবেন, তার থেকেও বেশি বাঁচবেন। আরও ভয়ঙ্কর ভালো ওষুধ হচ্ছে ওই অ্যালক মিউটেশন যদি আমরা পাই তাহলে তার বিরুদ্ধে একটি ওষুধ আছে লরলাটিনিব। এই লরলাটিনিব ওষুধটি যদি দেওয়া যায় তাহলে দেখা গিয়েছে যে প্রায় 10 জনের মধ্যে 6 জন পেশেন্ট 5 বছরের বেশি সময় ধরে স্টেবল রয়েছে, অর্থাৎ কিনা রোগটা আর বাড়ছেই না। অর্থাৎ 10 জনের মধ্যে 6 জনের রোগটা অলমোস্ট সেরে যাবে, এবং সেই পেশেন্টরা যে কত বছর বাঁচবেন এবং খুব সম্ভবত তারা স্টেজ 4 লাং ক্যান্সারের ক্ষেত্রেও তারা সম্পূর্ণভাবে কিওর হয়ে যাবেন। এবং দেখা গিয়েছে যে ব্রেনেও যদি রোগটা ছড়িয়ে গিয়ে থাকে তাহলেও লরলাটিনিব অত্যন্ত ভালো কাজ করে এবং পেশেন্টকে অলমোস্ট কিওর করে দেয়। কিছুদিন আগে পর্যন্ত আমরা স্টেজ 4 লাং ক্যান্সার পেশেন্টকে কিওর করে দিতে পারবো এটা ভাবতে পারতাম না, কিন্তু এখন এই যে টার্গেটেড থেরাপিগুলো রয়েছে আসছে এবং সেই সাথে ইমিউনোথেরাপিগুলো আসছে, তারা কিন্তু আমাদের সেই দিকে আলো দেখাচ্ছে, সেই পথের দিকে এগিয়ে চলেছে যেখানে আমরা স্টেজ 4 লাং ক্যান্সারের মতো ভয়াল রোগকেও সারিয়ে দিতে পারবো, কিওর করে দিতে পারবো। সেই আশাতেই আমরা আছি এবং বিজ্ঞান সেই দিকেই এগিয়ে নিয়ে চলেছে আমাদের। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।